তোর ভাইদের অনেক দেমাক, তাই না রে? বড্ড অহংকার। আজও সেই অহংকার, স্বপ্ন আর সব কিছু আমি নিজের হাতে পুড়িয়ে ছাই করে দেব। কাল থেকে ও আমার পায়ের কাছে এসে কুকুরের মতো জান ভিক্ষা করবে। তবে তার আগে তোকে তো একটু টেস্ট করতেই হচ্ছে। লোকটি আর চোখে পেছনে ছিটে অচৈতন্য হয়ে পড়ে থাকা মেয়েটির দিকে তাকালো। তার চোখে তখন আদিম পৈশাচিক আনন্দ। সে বিচ্ছিরিভাবে দাঁত বের করে বলল, হুম, কি এমন আছে তোর মধ্যে যে তোর ভাইয়েরা তোকে রাজকন্যার মতো প্রোটেক্ট করে চলে? তালুকদার বাড়ির মাইয়া বলে কথা, একবার চেখে তো দেখতেই হইব। গাড়িটা মেন রোড ছেড়ে দিয়ে জঙ্গলের নির্জন ধুলোমাখা রাস্তার দিকে অদৃশ্য হয়ে গেল। পেছনে ফেলে গেল শুধু একরাশ ধোঁয়া আর তালুকদার পরিবারের আসন্ন এক ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস। পরের দিন সকালবেলা জসিম তালুকদারের মনটা আজ কিছুতেই ঘরে টিকছে না। কাল নাতিকে দেখার পর থেকে বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত টানে হাহাকার করছে। বারবার মনে হচ্ছে ছুটি গিয়ে সেই কচি মুখটা একবার দেখে আসি। আকাশ ভোরের দিকে বাড়ি ফিরেছে ঠিকই, কিন্তু সে তালুকদার বাড়িতে রয়ে গেছে। এদিকে ফ্ল্যাটে আসেনি, অথচ জসিম তালুকদার আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি যখন মেঘলাদের ফ্ল্যাটে পৌঁছালেন তখন মেঘলা স্কুলের জন্য পুরোপুরি তৈরি। হাতে ব্যাগ, চোখে মুখে তারা। রাত্রি আজ স্কুলে যাবে না, সে বাড়িতেই থেকে বিরার নিভাকে সামলাবে বলে ঠিক করেছে। মেঘলা বের হতে যাবে, ঠিক তখনই জসিম তালুকদারকে দরজায় দেখে সে থমকে দাঁড়ালো। ভদ্রতাভাবে সম্মান জানিয়ে মেঘলা তাকে ভেতরে বসতে দিল এবং দ্রুত এক কাপ চা তৈরি করে আনলো। চায় চুমুক দিয়ে জসিম তালুকদার মেঘলার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলেন, পুড়ে যাওয়া জায়গাটা এখন কেমন আছে মা? শরীর কি একটু ঠিক হয়েছে? মেঘলা মৃদু হেসে উত্তর দিল, জি, এখন একটু ঠিক আছে, অনেকটা শুকিয়ে এসেছে। বীরের কথা জিজ্ঞেস করতেই মেঘলা জানালো, রাত্রে বীর আর নিভাকে নিয়ে বাথরুমে গেছে, ওদের গোসল করাচ্ছে, আর রোদ ভাইয়া ঘুমোচ্ছে এখনো। জসিম তালুকদার কিছুক্ষণ চুপ করে থেকে মেঘলার চোখের দিকে তাকলেন, পরম মমতায় বললেন, আচ্ছা মা, তোমার সাথে তো সেভাবে কথাই বলা হয়নি। তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। তুমি তো আমার আকাশের অর্ধাঙ্গিনী, আমার ছেলের ঘরের লক্ষ্মী তুমি। মেঘলার মুখে এক চিলতে মিলান হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে আচ্ছা বলে ভেতরে গেল এবং ফিরে এলো কিছু শুকনো নাস্তা ও ফল নিয়ে। জসিম তালুকদার এবার আসল কথাটা পালেন। তিনি খুব গম্ভীর কিন্তু আন্তরিক গলায় বলেন, মা, তোমার বাবা মা কোথায়? আমি তাদের সাথে কথা বলতে চাই। আমার ছেলের বউ আর নাতনি এভাবে একটা ফ্ল্যাটে পড়ে থাকবে, এটা তো হতে পারে না। আমি তোমাদের সবাইকে বাড়ি নিয়ে যেতে চাই। আমার ছেলে, নাতি আর তুমি সবাই তালুকদার বাড়িতে থাকবে। এটাই আমাদের আসল জায়গা। জসিম তালুকদারের বাবা মা কোথায় প্রশ্নের উত্তরে মেঘলা এক মুহূর্তে স্থির হয়ে রইল। তারপর খুব শান্ত কিন্তু ভেজা গলায় নিচু হয়ে বলল, আমার কেউ নেই, আমি অনাথ। ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি আমি। জসিম তালুকদারের হাতে থাকা চায়ের কাপটা মাঝপথে থমকে গেল। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে রইলেন। বিস্ময় কাটিয়ে ধরা গলায় বললেন, আসলে আমি জানতাম না মা, আকাশ তো আমাকে কিছুই বলেনি। রোজ যতটুকু বলেছিল আমি শুধু সেটুকুই জানি। কোনো দিন শোনা হয়নি এসব। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করল। জসিম তালুকদার আবারও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তা মা, তুমি কত বছর বয়স থেকে এই আশ্রমে থাকতে? মেঘলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, 6 বছর বয়স থেকে। তার আগে কোথায় ছিলে? তোমার কি কিছুই মনে নেই? মেঘলা একটু মিলান হেসে বলল, না, ওসব জেনে কি হবে? আমার অত ছোটবেলার কথা কিছুই মনে নেই। যখন থেকে জ্ঞান হয়েছে নিজেকে ওই অনাথ আশ্রমেই দেখেছি। তার আগে সব স্মৃতি যেন এক কুয়াশায়, ঘন কুয়াশার মতো। জসিম তালুকদার এবার আরও গভীরে যেতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার পুরো নাম কি মা? মেঘলা একটু ইতস্তত করে লজ্জিত মুখে উত্তর দিল, মেহজাবিন মেঘলা। মেহেজাবির নামটা শোনা মাত্রই জসিম তালুকদার যেন বিদ্যুৎ স্পষ্ট হলেন। তিনি সোজা হয়ে বসে দ্রুত গলায় জিজ্ঞেস করলেন, কেন অনাথ আশ্রমে থাকতে তুমি? মেঘলার ঠোঁটের কোণে একটা রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। সে জসিম তালুকদারের চোখের দিকে তাকিয়ে ছোট করে উত্তর দিল, শান্তিনীর অনাথ আশ্রম। জসিম তালুকদার যেন দম হারিয়ে ফেলছেন। তিনি আবারও জিজ্ঞেস করলেন, ছোট থেকেই কি এখানেই ছিলে?
মেঘলা জি বলতে যাবে ঠিক তখনই রাত্রির তোয়ালে দিয়ে নিভার লম্বা চুলগুলো মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এলো। সে মেঘলার কথা কেড়ে নিয়ে পড়ল। না বড় আপা, আমরা ছোট থেকেই শান্তিনীড়ে ছিলাম না। তার আগে আমরা থাকতাম তারানাথ অনাথ আশ্রমে। এই নামটা শোনা মাত্রই জসিম তালুকদার যেন থরথর করে কেঁপে উঠলেন। তার হাত থেকে চায়ের কাপটা পড়ে যেত কোনো মতে সামলে নিলেন। তিনি পাথরের মতো স্থির হয়ে মেঘলার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের সামনে যেন বহু বছরের পুরনো এক ঝাপসা ছবি জীবন্ত হয়ে উঠল। তিনি অস্পষ্ট স্বরে প্রায় ফিসফিস করে বলে উঠলেন, তবে কি তুই আমার আকাশের সেই মেজাবিন? মেঘলা অবাক হয়ে তার দিকে তাকালো। জসিম তালুকদার তার হাতে নিজের মুখ ঢাকলেন। তার দু চোখ পেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। তিনি ভাঙ্গা গলায় বলতে লাগলেন, যাকে আমি নিজের ছেলের জন্য সবার আড়াল থেকে রক্ষা করতে গিয়ে একদিন চিরতলে হারিয়ে ফেলেছিলাম মেজাবিন। আমি তোকে শত্রু আর সশস্ত্র ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম মা। ভেবেছিলাম আড়ালে রাখলে তুই নিরাপদে বড় হবি, আর একদিন তোকে আকাশের হাতে তুলে দেব। কিন্তু মাঝপথে যে সব উল্টাপাল্টা হয়ে যাবে আমি তা ভাবতেও পারিনি। শহরের কোলাহল থেকে বেশ দূরে ঘন জঙ্গলের বুক চেড়ে চলে যাওয়া নির্জন রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে ছুটছে সাদা মারুতি গাড়িটা। ভেতরে অচৈতন্য হয়ে পড়ে আছে তালুকদার বাড়ির আদরের মেয়েটি। ক্লোরোফর্মের কড়া গন্ধে তার চেতনা তখনও ফেরেনি। স্টিয়ারিং ধরে রাখা লোকটির মুখে এক পৈচাসিক হাসি। সে মাঝে মধ্যেই লুকিং গ্লাসে পেছন ফিরে মেয়েটিকে দেখে নিচ্ছে আর বিড়বিড় করছে। গাড়িটা একটা পরিত্যক্ত গুদাম ঘরের সামনে এসে থামল। চারপাশটা আগাছায় ভরা, জং ধরা টিনের চাল আর ভাঙা জানলা দিয়ে আসা আলোয় জায়গাটা আরও বেশি ভুতুরে লাগছে। লোকগুলো ক্ষিপ্র হাতে মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। একটি পুরনো কাঠের চেয়ারে তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। কিছুক্ষণ পর মেয়েটির চোখের পাতা সামান্য কেঁপে উঠল। মাথাটা প্রচণ্ড ভারী লাগছে তার। চোখের সামনে সবকিছু ঝাপসা, কিন্তু নাকে আসছে পুরনো স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধ। সে অস্ফুট স্বরে গোঙাতে শুরু করলো। সামনে দাঁড়িয়ে থাকা সেই কর্কশ গলার লোকটি এগিয়ে এলো। সে মেয়েটির চিবুকটা শক্ত করে চেপে ধরে মুখটা উঁচিয়ে ধরল। কিরে তালুকদারের মায়া, ঘুম ভাঙলো? বড্ড আয়েসে ছিলি এতদিন, তাই না? রাজকন্যার মতো প্রসাদে থাকতিস, তোর ভাইয়েরা তোকে চোখের আড়াল হতে দিত না। কিন্তু আজ তোকে বাঁচানোর মতো কেউ নেই এখানে। মেয়েটি আতঙ্কিত চোখে লোকটির দিকে তাকালো। তার দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে কথা বলতে চাইল, কিন্তু গলার স্বর আটকে এলো। লোকটি অট্ট হাসি দিয়ে উঠল। কাঁদছিস? কান, আরো কান। তোর এই কান্না যখন তোর ভাইদের কানে পৌঁছাবে, তখন তাদের সেই আকাশচুম্বী অহংকার ধুলোয় মিশে যাবেই। তারা আমাকে চিনতে ভুল করেছিল, ভেবেছিল আমার স্বপ্নগুলো ভেঙে দিয়ে তারা শান্তিতে ঘুমাবে। আজ তাদের সবচেয়ে বড় স্বপ্নটাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। লোকটি পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে মেয়েটির গালের কাছে এনে ধরল। ছুরির চকচকে ফলাটা দেখে মেয়েটি শিউরে উঠল। তোর বড় ভাই আকাশ বড্ড নীতিবান মানুষ, তাই না? আরে ওই রোদ, সে তো নিজেকে বীর পুরুষ ভাবে। আজ দেখবো তাদের বীরত্ব কত দূর পৌঁছায়। তার আগে তোকে একটু আপ্যায়ন করা যাক। তালুকদার বাড়ির ইজ্জত বলে কথা, এক নিমেষেই সব মাটির সাথে মিশিয়ে দেব। তাদের চোখে সেই লোলুপ দৃষ্টি আর বিভৎস হাসি দেখে মেয়েটির বুকের ভেতরটা হিম হয়ে এলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলার স্বর কান্নায় বুঝে এলো। মেয়েটির অবশ কণ্ঠে আকুতি শুরু করলো। দয়া করুন, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আপনারা যা চান আমি তাই দেব। আমার ভাই আর ওরা আপনাদের কোনো ক্ষতি করবে না। আমি ওদের বলবো আপনাদের সব পাওনা মিটিয়ে দিতে। শুধু আমার ইজ্জতে হাত দেবেন না, আমাকে এইভাবে শেষ করে দেবেন না। ওর এই করুণ আরতি শুনে সামনের লোকটি বিকট শব্দে হেসে উঠল। সে তার হাতের সিগারেটটা মেয়েটির গালের কাছে এনে ধোঁয়া ছাড়ল। কর্কশ গলায় বলল, তোর ভাইদের দয়া, ওরাই তো আমাদের ভাতে মেরেছে রে। আজ তাদের সেই সাজানো বাগান আমি তছনছ করব। তোর ওই সতীত্ব দিয়ে তাদের অহংকার ধুলোয় মিশিয়ে দেব।
মেয়েটি পাগলের মতো ছটফট করতে লাগলো। দড়ির টানে তার কবজি কেটে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনাদের কি বাড়িতে মা বোন নেই? আমাকে ছেড়ে দিন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনারা যা বলবেন আমি তাই করব, শুধু আমার সম্মানটুকু কেড়ে নেবেন না। এই পৈশাচিক কাজ করবেন না, ঈশ্বর আপনাদের ক্ষমা করবেন না। কিন্তু সেই নরপশুদের কানে কোনো কথাই পৌঁছালো না। তারা এক একজন ক্ষুধার্ত নেকড়ের মতো মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটির গলার আর্তচিৎকার ওই চার দেয়ালের মাঝেই গুমড়ে মরতে লাগলো। সে তার সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। নখ দিয়ে আছড়ে দিল একজনের মুখ, কিন্তু পশুবলের কাছে তার তীক্ষ্ণ প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে গেল। একে একে সবাই নিজেদের আদিম শারীরিক ক্ষুধা আর পাশবিক তৃষ্ণা মিটিয়ে নিল। মেয়েটির গায়ের কাপড়গুলো তখন ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। তার শরীর জুড়ে কালশিটে আর দাঁতের দাগ, মানুষের কামড়ের চিহ্ন নয়, যেন কোনো বন্য জন্তু তার শিকারকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। প্রতিটি নিঃশ্বাসে তখন কেবল যন্ত্রণার হাহাকার। কিছুক্ষণ পর একে একে জানোয়ারগুলো উঠে দাঁড়ালো। নিজেদের পোশাক ঠিক করতে করতে তারা একে অপরের দিকে তাকে পৈশাচিক তৃপ্তির হাসি হাসল, যেন কোনো মহান কাজ সম্পন্ন করেছে তারা। একজনের মুখে তাচ্ছিল্যর হাসি, অন্যজনের চোখে বিজয়ের দম্ভ। তারা দেখিয়ে দিল পুরুষত্বের কত বিকৃত রূপ হতে পারে। মেঝেতে পড়ে রইল একটা নিথর দেহ। যে মেয়েটি কিছুক্ষণ আগে জীবনের জন্য লড়াই করছিল, তার চোখের মনি এখন স্থির। লজ্জা, ভয় আর যন্ত্রণার সব সীমানা পেরিয়ে সে এখন এক জড়পিণ্ড। আকাশের নীলিমা হয়তো কালো মেঘে ঢাকা পড়েছিল, কিন্তু এই মেয়েটির জীবনে যে অন্ধকার নেমে এলো তার কোনো ভোর নেই। গুদাম ঘরের নিস্তব্ধতা ভেঙে কেবল জানোয়ারগুলোর চলে যাওয়ার পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। তালুকদার বাড়ির রক্ত আজ কলঙ্কিত, তাদের অহংকার আজ ক্ষতবিদ্ধ। গুদাম ঘরের এক কোণে ধুলো বালির উপর নিথর হয়ে পড়ে আছে মেয়েটি। তার শরীর জুড়ে কালশিটে দাগ আর ছিঁড়ে যাওয়া কাপড়ের টুকরোগুলো তার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখীর সাক্ষ্য দিচ্ছে। ওর থেকে মাত্র কয়েক হাত দূরেই বসেছে সেই নরপশুদের আসর। গোল হয়ে বসে তারা মদ আর গাজার কলকেতে টান দিচ্ছে, মাঝে মাঝে তাসের নেশায় মেতে উঠছে। তাদের পৈশাচিক হাসির শব্দ আর বিশ্রী গালিগালা চারদিকের নিস্তব্ধতাকে আরও বিষাক্ত করে তুলেছে। মেয়েটির চোখের কোণ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ধুলোর উপর। তার ঠোঁট দুটো যন্ত্রণায় কাঁপছে। আধ বোঝা চোখে সে আকাশের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু উপরে কেবল জং ধরা কালো টিন। খুব কষ্টে নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে সে অস্ফুট স্বরে পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরম মুহূর্তে তার ঝাপসা চোখের সামনে ভেসে উঠল একটি চিরচেনা মুখ। তার মা যেন ম্লান হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। মেয়েটি বিড়বিড় করে বলতে শুরু করলো, তার কথাগুলো যন্ত্রণায় ছিঁড়ে ছিঁড়ে আসছে। মা, মা তোমাকে বড্ড ভালোবাসি মা। জীবনে কত কথা ছিল যা তোমাকে আমি কোনো দিন বলিনি। আমাদের তালুকদার বংশে সেই জেদ আর বদমেজাজটা হয়তো আমি একটু বেশি পেয়েছিলাম, তাই কথায় কথায় তোমার সাথে রাগ দেখাতাম। কিন্তু বিশ্বাস করো মা, এই মেয়েটা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আজ এই নরককুণ্ডে দাঁড়িয়ে আমার শুধু মনে হচ্ছে একবার যদি তোমার কোলে মাথা রেখে বলতে পারতাম, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলল, বুকটা যেন ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সে আবারও মনে মনে বলতে লাগলো, মা, প্রতিটি মেয়ে তার পরিবারকে আগলে রাখতে চায়, কিন্তু আমি আজ কত অসহায়। জীবনে অনেক স্বপ্ন, অনেক অপূর্ণ ইচ্ছে আজ এই নোংরা ধুলোয় মিশে গেল। তুমি জানতেও পারলে না তোমার আদরের মেয়েটা আজ কতটা একা। ক্ষমা করে দিও মা, তোমার দেওয়া এই সুন্দর শরীরটাকে আমি রক্ষা করতে পারলাম না। আমার অভিমানগুলো আজ নোনা জলের সাথে হারিয়ে গেল মা। তার প্রথমে মনে পড়ল বড় বাবার কথা, জসিম তালুকদার। 9 বছর বয়সে যখন নিজের বাবাকে হারিয়েছিল, তখন এই মানুষটাই
তাকে বুকে টেনে নিয়েছিলেন। সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলতে লাগলো, বড় বাবা, তোমাকে আব্বা ভেবেছিলাম, আর তুমিও আমাকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলে সারাটা জীবন। কোনো দিন কোনো অপূর্ণতা রাখোনি আমার জন্য। আমার সব আবদার, সব জেদ তুমি হাসি মুখে সহ্য করেছ। কিন্তু বড় বাবা, আজ তোমাকে শেষ বিদায়টা জানানো হলো না। তোমাকে কোনো দিন বলা হয়নি আমিও তোমাকে নিজের বাবার মতোই অনেক ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও বড় বাবা। তোমার দেওয়া সেই রাজকীয় সম্মান আমি রক্ষা করতে পারলাম না। চোখের কোণ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ল রোদের কথা। রোদ তার সেই কড়া মেজাজে কিন্তু ভীষণ যত্নশীল ভাইটি। মেয়েটির বুক ফেটে কান্না এলো। সে মনে মনে ডুকরে কেঁদে উঠে বলল, ভাইয়া, তুই সবসময় আমাকে শাসন করতিস, বলতিস এটা করিস না, ওটা করিস না। আমি কত রাগ করতাম তোর ওপর, তোর কোনো কথাই শুনতাম না। কিন্তু আজ দেখ ভাইয়া, আজ আমি কোথায়, কেন আমাকে এখানে নিয়ে আসা হলো আমি জানি না। কিন্তু বিশ্বাস কর ভাইয়া, আজ যদি তুই আমার সাথে থাকতিস তবে এই দিনটা আমাকে দেখতে হতো না। তোর এই অনুপস্থিতি আমাকে কুরে কুরে খাচ্ছে ভাইয়া। আমি জানি আমি কোনো দিন তোর ভালো বোন হতে পারিনি, তোর সাথে সব সময় আমি খারাপ ব্যবহার করেছি। কিন্তু ভাইয়া, যখন বাইরে গিয়ে মানুষের মুখে তোর নাম শুনতাম, তখন গর্বে আমার বুকটা ভরে উঠতো। বলতে ইচ্ছে করতো, দেখো ওটা আমার ভাইয়া। কিন্তু তোকে কোনো দিন সামনাসামনি বলা হয়নি। ক্ষমা করে দিস রে ভাইয়া, তোর এই আদরের বোনটাকে ক্ষমা করে দিস। এরপর তার ঝাপসা চোখের সামনে ভেসে উঠল চাঁদের মুখটা, তার ছোট বোন। চাঁদ রে, তোকে অনেক ভালোবাসতাম রে বোন। আকাশ ভাইয়া তোকে কোত্থেকে যেন কুড়িয়ে এনেছিল, তাই হয়তো তোর উপর একটু হিংসা হতো আমার। সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করতাম। কিন্তু বিশ্বাস কর, তুই আমার নিজেরই বোন। তোকেও অনেক ভালোবাসি রে চাঁদ। আজ এই শেষ সময় তোকেও খুব মনে পড়ছে। সবশেষে তার চোখের সামনে ভেসে উঠল সেই মানুষটির মুখ, যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি চেয়েছিল, আকাশ। আকাশের শান্ত মুখটা মনে পড়তেই মেয়েটির নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে তাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। সে চেয়েছিল আকাশের পাশে থেকে একটা সুন্দর সংসার করতে, নিজের সমস্ত ভালোবাসা তাকে উজাড় করে দিতে। কিন্তু আজ তার কাছে কিছুই নেই। সে এখন কেবল এক মুঠো ছাই। সে ফিসফিস করে বলতে লাগলো, যেন বাতাস সেই কথাগুলো আকাশের কানে পৌঁছে দেবে। আকাশ ভাইয়া, এই জন্মে আর তোমার হওয়া হলো না। বড় জন্ম বলে যদি কিছু হয় না, তাই আমি আর কোনো দিন তোমাকে পাবো না। আমার সমস্ত নিখাত ভালোবাসা শুধু তোমার জন্যই তোলা রইল। আকাশ ভাইয়া, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে অনেক ভালো থেকো। বিশ্বাস করো, তাদের উপর আমার কোনো দিন কোনো নজর ছিল না। হয়তো তোমার প্রতি তীব্র টানে শুরুতে একটু হিংসা হয়েছিল, কিন্তু তোমার ওই তুলতুলে ছোট বীরকে দেখে আমার সব হিংসা খুলে জল হয়ে গেছিল। আমি হয়তো অতটাও খারাপ মেয়ে নই ভাইয়া, যতটা আমি নিজেকে দেখাতাম। কিন্তু কি করব বলো, জীবনে যা চেয়েছি তা কিছুই তো পেলাম না। আজ এই শেষ বেলায় রিক্ত হস্তে ফিরে যাচ্ছি। আল্লাহ আমাকে যেমন শূন্য হাতে পাঠিয়েছিলেন, তেমনই শূন্য হাতেই আজ ফিরিয়ে নিয়েছেন। আমার আর কোনো অভিযোগ নেই ভাইয়া, শুধু তুমি ভালো থেকো। মেয়েটির কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। তার বুকের ধুকপুকানিটা একসময় থেমে গেল। বাইরের জানোয়ারগুলো তখনও নেশায় বুঁদ হয়ে অট্টহাসি হাসছে, কিন্তু গোদাম ঘরে সেই কোণে পড়ে থাকা মেয়েটির তখন সব যন্ত্রণার ঊর্ধ্বে। তার নিথর দেহের ওপর থেকে এক চিলতে রোদ এসে পড়ল, যেন শেষবারের মতো তাকে বিদায় জানাচ্ছে। তালুকদার বাড়ির সেই চঞ্চলা মেয়েটি আজ এক অতলান্ত শান্তিতে হারিয়ে গেল। গুমুট অন্ধকার আর পৈশাচিক ঘ্রাণে ভরা সেই পরিত্যক্ত গুদামঘরটা আজ সাক্ষী হয়ে রইল এক নিদারুণ হাহাকারের। বিদায় নিল পৃথিবী থেকে একটা তাজা প্রাণ, কারো কলিজার টুকরো বোন, কারো আদরের মেয়ে, আর এক রাজকীয় বংশের অমূল্য সম্মান।
জ্যোৎস্না যখন জন্মেছিল তালুকদার বাড়িতে সেদিন উৎসব লেগেছিল। সব থেকে বেশি খুশি হয়েছিল আকাশ। সে সবসময় চাইতো তার একটা ছোট্ট বোন হবে, যে রাজকন্যার মতো সারা বাড়ি চঞ্চলতায় ভরিয়ে রাখবে। জ্যোৎস্না ছিল তার নিজের রক্ত, তার হৃদস্পন্দন। আকাশ তাকে ভালোবাসতো না, এমন অপবাদ কেউ দিতে পারবে না। চাঁদের প্রতি তার দায়িত্ব থাকতে পারে, কিন্তু জ্যোৎস্না ছিল তার নারীর টান। আর রোদ, সে তো বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। সবসময় ভাবত তার সবটুকু ভালোবাসায় ভাগ বসাতে এই ছোট্ট পরীটা এসেছে। আজ সেই পরীটাই সব ভালোবাসা একা রোদের নামে লিখে দিয়ে চিরতরে বিদায় নিল। রোদ চেয়েছিল বোনের ভালোবাসায় ভাগ বসাতে, আজ সে ভাগ দেওয়ার মতো আর কেউ রইল না। জ্যোৎস্না পরিবারের সবার ভালোবাসার ভাইয়ের নামে একা করে দিয়ে পৃথিবী থেকে নিঃশব্দে প্রস্থান করল। তবে এই বিদায় বড় অসম্মানের, বড় যন্ত্রণার। যে মেয়েটি বড় বাবার স্নেহের শীতল ছায়ায় রাজকন্যার মতো বড় হয়েছিল, আজ তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো ধুলোবালি আর ঘুণে ধরা টিনের চালার নিচে একদল জানোয়ারের লালসার শিকার হয়ে। জ্যোৎস্নার নিথর চোখ দুটো আধবোঝা হয়ে রইল। সেই চোখে এখন আর কোনো অভিমান নেই, কোনো জেদ নেই, আছে শুধু একরাশ অতলান্ত শূন্যতা। সে যাওয়ার সময় সাথে করে নিয়ে গেল তার সমস্ত অপূর্ণ স্বপ্ন আর এক বুক যন্ত্রণা, কিন্তু পৃথিবীতে রেখে গেল তার পরিবারের জন্য এক ভয়াবহ হাহাকার। জসিম তালুকদার জানতেন না তার আগলে রাখা রাজকন্যা আজ কতটা ক্ষত বিক্ষত। আকাশ জানত না তার সেই ছোট্ট বোনটি আজ তাকে শেষবারের মতো ডাকতে চেয়েও পারেনি। আর রোদে সে আদরের বোনটি আজ তাকে একা করে দিয়ে এমন এক দেশে পাড়ি জমালো, যেখান থেকে কোনোদিন কোনো বোন তার ভাইয়ের কাছে হাজার আবদার নিয়ে ফিরে আসবে না। বাইরে তখনই ছিচি পোকার ডাক আর ওই নরপশুদের তাসের আড্ডা চলছে। তারা জানত না তারা শুধু একটি মেয়েকে তিল তিল করে শেষ করেনি, তারা একটি পরিবারের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তালুকদার বাড়ির রক্ত আজ কলঙ্কিত হয়ে ধুলোয় মিশেছে, আর জ্যোৎস্না নামের সেই রূপালী আলোটা চিরতরে মেঘে ঢাকা পড়ে গেল। এক পশলা বৃষ্টির মতো শান্তি নিয়ে নয়, বরং এক প্রলয়নকারী ঝড়ের পূর্বাভাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল জ্যোৎস্না। হাসপাতালের সেই ধকল আর বিনিদ্র রজনী পার করে আকাশ যখন বাড়ি ফিরল, তখন ভোরের আলো ফুটেছে। শরীরের ক্লান্তিতে বিছানায় পিঠ ঠেকানোর সাথে সাথেই সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। যখন ঘুম ভাঙল দেয়াল ঘড়িতে তখন দুপুর 12টা। আকাশ ধীর পায়ে ড্রয়িং রুমে এসে বসল। রানী বেগম পরম মমতায় আকাশের সামনে খাবারের থালা সাজিয়ে দিলেন। তিনি কপালে চিন্তার ভাঁজ নিয়ে জিজ্ঞেস করলেন, নীলিমার কি অবস্থা রে আকাশ? শরীর কি একটু ভালো হয়েছে? আকাশ এক গাল ভাত মুখে দিয়ে ক্লান্ত গলায় উত্তর দিল, জি ছোট মা, ডাক্তার বলল আগের চেয়ে অনেকটা স্থিতিশীল, তবে আরও 1 সপ্তাহ অন্তত অবজারভেশনও রাখতে হবে। আপাতত ভয়ের কিছু নেই। আজ শনিবার হওয়ায় রোদও দুপুর 12টার দিকে বাড়ি ফিরল। তবে সে একা নয়, সাথে আছে তার আদরের ছোট বোন চাঁদ। চাঁদ 9ম শ্রেণীতে পড়ে। আজ তার স্কুলে সায়েন্স এক্সিবিশন ছিল, তাই রোজ সকাল সকাল মেঘলাদের ফ্ল্যাট থেকে চাঁদকে তুলে নিয়ে স্কুলে গিয়েছিল। চাঁদ ঘরে ঢুকতেই খুশিতে ডগমগ হয়ে আকাশের কাছে ছুটে এলো। তার হাতে বেশ কিছু মেডেল আর একটা বড় ট্রফি। সে চিৎকার করে বলল, ভাইয়া ভাইয়া দেখো, আমি সায়েন্স এক্সিবিশনে একদম ফার্স্ট হয়েছি। আমার প্রজেক্টটা সবচেয়ে বেস্ট হয়েছে জানো। আকাশ ওর মাথায় হাত বুলিয়ে হাসলো। চাঁদ উত্তেজনায় বলতে লাগলো, জানো ভাইয়া, এই প্রজেক্টের আইডিয়াটা কিন্তু আমাকে জ্যোৎস্না আপুই দিয়েছিল। আপু না থাকলে আমি কোনোদিন এত সুন্দর কিছু বানাতেই পারতাম না। কই গো, জ্যোৎস্না আপু কোথায়? রানী বেগম রান্নাঘর থেকে উকি দিয়ে হেসে বললেন, এ তো সকালে টিউশনিতে গেছে, যাওয়ার সময় বলে গেল ওখান থেকে একটু কলেজে যাবে। কেন রে, আপুকে খুব মিস করছিস? চাঁদ ট্রফিটা উঁচিয়ে ধরে বলল, হ্যাঁ ছোট মা, আপু ফিরলেই আমাকে অবশ্যই বলবে, কিন্তু আমি আপুকে আমার এই মডেলের জন্য প্রাইজগুলো দেখাবো। আপু দেখলে যে কত খুশি হবে। চাঁদের এই নিষ্পাপ আনন্দে দেখে আকাশের মনে এক চিলতে প্রশান্তি এলো। কিন্তু তার জানা ছিল না যে জ্যোৎস্না আপুর জন্য চাঁদ অপেক্ষা করছে। সে অনেক আগের এই পার্থিব দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে উড়াল দিয়েছে অনন্তকালের গন্তব্যে। রানী বেগম রোদকেও খেতে ডাকলেন।
দুই ভাই পাশাপাশি বসে খেতে খেতে অফিসের টুকটাক কথা আর আগামী সপ্তাহের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে লাগলো। বাড়ির পরিবেশটা তখনও বেশ শান্ত, যেন কোনো এক বড় ঝড়ের আগের স্তব্ধতা। আকাশের খাওয়া শেষ হতেই সে তৈরি হয়ে নিল। আজ তার মনটা অন্যরকম এক অস্থিরতায় ছটফট করছে। সে জানে তার ছোট্ট বীর অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার পাপার জন্য। বাড়ি থেকে বের হয়ে আকাশ সোজা চলে গেল শহরের বিখ্যাত জমজম বিরিয়ানি রেস্টুরেন্টে। সেখান থেকে 4 প্যাকেট গরম বিরিয়ানি প্যাক করিয়ে নিল। বীরের জন্য বিরিয়ানি মানে এক বিরাট উৎসব। পাশের দোকান থেকে কিছু চকলেট, আইসক্রিম আর গুঁড়ো দুধের প্যাকেটও কিনে নিল। বীরের খেলনা বলতে সবই তো গাড়ি আর ট্রাক, তাই এবার আকাশ নিভার কথা ভেবে কিছু ফুটফুটে পুতুল আর রঙিন ছোট ছোট ড্রেস কিনল। নিভা এখনও অনেক ছোট, বীরের মতো শক্ত খাবার সেভাবে খেতে পারে না, তাই ওর প্রয়োজনীয় সব যত্ন নিয়েই আকাশ মেঘলাদের ফ্ল্যাটের দিকে রওনা দিল। ফ্ল্যাটের গেটে পৌঁছাতেই দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আগের দিনে সেই কড়া মেজাজি দারোয়ান আজ আর আকাশকে আটকানোর সাহস পেল না, বরং একগাল হেসে গেট খুলে দিল। কারণটা বীর নিজেই। সকাল হতে না হতেই বীর সারা ফ্ল্যাটে ঢোল পিটিয়ে বেরিয়েছে যে তার পাপা এসেছিল। তার সেই খুদে বন্ধুদের কাছে সে বীর দর্পে ঘোষণা করেছে, আমার পাপা এতে দিল, পাপা আমার জন্য বড় একটা গালি নিয়ে আসবে। গত 3 বছর ধরে এই ফ্ল্যাটের বাসিন্দারা মেঘলাকে নিয়ে কত যে কটু কথা বলেছে তার ইয়াত্তা নেই। মেঘলার স্বামীকে বা আদেও কেউ আছে কিনা তা নিয়ে কানাঘুষার শেষ ছিল না। আজ সেই রহস্যময় পাপাকে দেখার জন্য প্রতিবেশীরাও যেন উৎসুক হয়ে জানালার আড়ালে ভিড় জমিয়েছে। আকাশের গাড়িটা রাজকীয় ভঙ্গিতে পার্কিং লটে ঢুকল। গাড়ি থেকে নেমে দুহাতে ব্যাগ ভর্তি খাবার আর খেলনা নিয়ে আকাশ যখন লিফটের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত সবার দৃষ্টি আটকে গেল তার ওপর। সুঠাম দেহ আর ব্যক্তিত্বময় এই মানুষটি যে বীরের পাপা এবং মেঘলার সেই বহু প্রতীক্ষিত স্বামী তা বুঝতে আর কারো বাকি রইল না। আকাশ অবশ্য ওসব দিকে ভ্রুক্ষেপও করল না। তার সমস্ত চিন্তা তখন দরজার ওপাশে থাকা ওই ছোট্ট প্রাণ দুটোর জন্য। আকাশ কলিং বেল বাজাতেই রাত্রি এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে সে সম্মানের সাথে একটু সরে দাঁড়ালো। হাতে এক গাদা ব্যাগ আর খেলনা নিয়ে ভেতরে ঢুকেই আকাশ দরাজ গলায় ডাক দিল, পাপা। ব্যাস, সেটুকুই যথেষ্ট ছিল। বীর কোথায় ছিল কে জানে। পাপার ডাক শুনেই সে ছোট ছোট পায়ে দৌড়াতে দৌড়াতে হাজির। তার মুখে তখন একটাই বলি, পাপা পাপা। আকাশ হাতের ব্যাগগুলো রাত্রির হাতে বাড়িয়ে দিয়ে মুহূর্তের মধ্যে বীরকে দুহাতে পাচাকোলা করে কোলে তুলে নিল। বীরের সারা মুখে আদরের চুমু এঁকে দিতে লাগলো সে। বীরও কম যায় না, সেও তার ছোট্ট দুহাতে পাপার গলা জড়িয়ে ধরে পাল্টা চুমু খেতে লাগলো। আকাশের বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। সে ভাবল তার কলিজার টুকরোটা কত দ্রুত তাকে আপন করে নিয়েছে, অথচ আকাশের মনে একসময় কত ভয় ছিল। সে ভাবত এতদিন দূরে থাকার পর বীর তাকে চেনবে তো, তার সাথে সহজ হতে পারবে তো, নাকি তাকে দেখে ভয়ে মেঘলার আঁচল কামড়ে ধরে লুকিয়ে পড়বে। কিন্তু বাস্তবতাটা যে একদম উল্টো। একদিনেই বীর যেন তার পাপার সাথে 1000 বছরে চেনা হয়ে গেছে। আকাশ মনে মনে হাসল। সে এতদিন লোকমুখে শুনেছে স্বামী তার বউয়ের আঁচল ধরে ঘোরে, কিংবা বউ স্বামীর শার্টের হাতা টেনে ধরে, কিন্তু এই প্রথম সে দেখছে তার ছেলে তার পাপার গামছা আর লুঙ্গি ধরে সারাক্ষণ পেছন পেছন ঘুরঘুর করছে। রক্তের টান যে কত তীব্র হতে পারে, বীরের এই নিষ্পাপ ভালোবাসাই যেন তার সব থেকে বড় প্রমাণ। বীর তখন আকাশের কোলে পাপার গলা জড়িয়ে ধরে তার আধো আধো বলি শুরু করল। অভিমানের সুরে মুখটা ফুলিয়ে বলল, পাপা তুমি কত নেতে তো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তো। আকাশ অবাক হয়ে ছেলের গাল টেপে দিল, হেসে বলল, তাই বাবু তো সকলে এসেছে। পোলোর বাচ্চা তো ঘুমাচ্ছিলে। তারপর তোর জন্য অনেক অনেক খেলনা আর বিরিয়ানি আনতে গিয়েছিল। বীর চোখ দুটো গোল গোল করে আকাশের দিকে তাকালো। তারপর খুব রহস্য করার ভঙ্গিতে ফিসফিস করে বলল, পাপা তোনো থাকতো না, একটা বউ এনে দিয়েতে। আকাশ কৌতূহল নিয়ে বলল,
তাই বউ এনেছে? কার বউ? বীর নিজের ছোট্ট ছাতিটায় হাত দিয়ে গর্বের সাথে বলল, আমার বউ, তার তো বলেতে আমি ওতে বিয়ে করব আর ওকে আমার তাতে লেখে দিব। ও না, দেখতে খুব সুন্দর। আকাশের হাসি আর বাঁধে না। সে বীরকে কোলে করেই ভেতরে নিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখলো বীরের সব খেলনা, গাড়ি আর ট্রাক ছড়িয়ে তার মাঝখানে বসে মনের সুখে খেলছে ছোট্ট নিভা। বীর পাপার কোলে বসেই চিৎকার করে উঠল, এই, তুই আমার টানি কেন নিয়ে তো? ওটা তো আমি আমার বউতে দিব। ঠিক তখনই রাত্রি এসে নিভার কাছে আকাশের আনা ছোট ছোট পুতুলগুলো এগিয়ে দিল। পুতুলগুলো পেয়ে সে খুশিতে ডগমগ হয়ে বীরের দিকে এগিয়ে এলো। বীরের গাড়ির স্তূপের সামনে পুতুলটা রেখে আধো আধো গলায় বলল, পিল পাইয়া, এ তো আমলো পুতুল তেলি। ভাইয়া শব্দটা শোনা মাত্রই বীরের মেজাজ সপ্তমে চলে গেল। সে আকাশের কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। নিচে নেমেই সে নিভার সামনে দাঁড়িয়ে কোমর বেঁধে বলল, তুমি জানো না আমি তোমাকে বিয়ে করব? তুমি আমাকে ভাইয়া বলতো কেন? আমি তোমার ভাইয়া না, আমি তোমার বল। আকাশ আর রাত্রি দুজনেই হেসে খুন। আকাশ বীরকে চাপটে ধরে বলল, ওরে বাপরে, আমার ছেলে তো একদম বর্ষে বসে আছে। তা নিভা, তুমি কি বীরের সাথে পুতুল খেলবে নাকি বীরের বর সাজা দেখবে? নিভা কিছু না বুঝে শুধু পুতুলটা বীরের দিকে এগিয়ে দিয়ে বলল, পুতুল তেলি। বীর পুতুলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, না, পুতুল না, তুমি আমার পাপাকে বলো। পাপা, আমি বিলকে বিয়ে করব। রাত্রি পাশ থেকে বলল, নিভা, তুমি বীরকে পাত্তাই দিও না, ও তো একটা পচা ছেলে। এসো আমার সাথে খেলো। আকাশ এবার বীরকে বলল, বীর দেখো, তোমার বউকে কিন্তু তোমার আন্টি নিয়ে নিচ্ছে, এবার কি করবে? বীর দৌড়ে গিয়ে রাত্রির হাত থেকে নিভাকে ছিনিয়ে আনার চেষ্টা করলো। নিভা কেঁদে ওঠার উপক্রম করতেই আকাশ দুজনকে কোলে তুলে নিল। বীর আকাশের কোলে বসেই নিভাকে বলল, তুমি কেঁদো না, আমি তোমাকে চকলেট আইসক্রিম দিব আর আমরা অনেক বড় গাড়িটা গুলবো। শনিবার হওয়ায় আজ কিডস প্যারাডাইস স্কুলটি বেশ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। মেঘলা দ্রুত পায়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মাথায় এখন একটাই চিন্তা, বাড়িতে আজ দুটো বাচ্চা। বীর আর নিভাকে একা সামলাতে গিয়ে রাত্রি নিশ্চিত হিমশিম খাচ্ছে। বীর যে পরিমাণ দুষ্ট, ওর পিছনে 10টা লোক থাকলেও কম পড়ে যায়। হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো। মেঘলা, দাঁড়াও, একটু শুনে যাও। মেঘলা থামলো, কিন্তু তার কপালে বিরক্তির রেখা স্পষ্ট। তাকিয়ে দেখলো স্কুলের ইংলিশ টিচার নাফিয়ান দ্রুত পায়ে এগিয়ে আসছেন। মেঘলা জানে এখন কি হতে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে এই লোকটা মেঘলার ছায়ার মতো পেছনে পড়ে আছে। মেঘলা হাজারবার তাকে বুঝিয়েছে সে বিবাহিত, তার সংসার আছে, এমনকি একটা ছেলেও আছে, কিন্তু নাফিয়ান সাহেব যেন কানে তুলো দিয়ে বসে আছেন। নাফিয়ান সামনে এসে একগাল হেসে বলল, চলো মেঘলা, রোজ কেন কষ্ট করবে? আজ আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। মেঘলা সংক্ষেপে উত্তর দিল, ধন্যবাদ, কিন্তু তার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। নাফিয়ান নাছর বান্দার মতো বললেন, আরে চলোই না, যেতে যেতে লাঞ্চটা সেরে নেওয়া যেত। কেন শুধু শুধু জেদ করছো? মেঘলা এবার একটু কড়া গলায় বলল, দেখুন নাফিয়ান স্যার, আমার এখন 1 সেকেন্ডও সময় নষ্ট করার মতো সময় নেই। বাড়িতে আজ দুটো বাচ্চা আছে, রাত্রে একা ওদের সামলাতে পারছে না, দ্রুত যেতে হবে আমায়। নাফিয়ান সাহেবের মুখে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তিনি বললেন, বাচ্চা? মেঘলা, তুমি কেন মিথ্যা বলে নিজেকে আড়াল করছো? আমি জানি বীর তোমার নিজের ছেলে নয়, তুমি হয়তো পূর্ণি কামাতে ওরে কোথাও থেকে ঘুরিয়ে এনেছো। আজ বলছো দুটো বাচ্চা, তার মানে কি তুমি আরও কোনো বাচ্চাকে ওভাবে এনে রেখেছো? আমার সাথে কেন লুকোচুরি করছো? আমাকে একবার সুযোগ দিয়েই দেখো না, তোমার জীবনটা আমি সুন্দর করে দিব। মেঘলার আগে থরথর করে কাঁপতে লাগলো। সেই স্থির দৃষ্টিতে নাফিয়ানের দিকে তাকিয়ে বলল, বীর আমারই গর্বের সন্তান। ও দেখতে ওর পাপার মতো হয়েছে বলে কেউ আমার ছেলে নয়। ওর পাপার একদম কপিক্যাট। ও আমার মতো দেখতে না হয় আপনার কেন মনে হলো আমার ছেলে নয়? দয়া করে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এই নোংরা চিন্তাগুলো বন্ধ করুন। নাফিয়ান সাহেব হেসেই উড়িয়ে দিলেন, আরে না না, তুমি বড্ড বেশি ইমোশনাল। বীরের সাথে তোমার চেহারার কোনো মিল নেই, অথচ তুমি তাকে নিজের বলে দাবি করছো।
কোনো মা কি তার সন্তানের চেহারা সিটে ফোটো পায় না? আমি নিচ্ছি, তুমি সেফ। মায়ায় পড়ে এসব করছো। মেঘলা, আমি তোমাকে পছন্দ করি। তোমার এই মিথ্যা দায়িত্বগুলো আমি নিজের কাঁধে নিতে চাই না। মেঘলা এবার চূড়ান্ত বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলো। পেছনে ফিরে শেষবারের মতো বলল, বীর কার ছেলে আর দেখতে কার মতো সেটা নিয়ে আপনাকে সার্টিফিকেট দিতে হবে না। ওর গায়ের রং আর ওর জেদ বলে দেয় ও কার সন্তান। দয়া করে আমার পেছনে ঘোরা বন্ধ করুন। মেঘলা গটগট করে রিকশার স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল নাফিয়ানের সন্দেহভাজন দৃষ্টি। মেঘলা মনে মনে ভাবল, মানুষ কতটা অন্ধ হলে সত্যিকে অস্বীকার করতে পারে। বীর যে ওর পাপার ছোট সংস্করণ, সেটাও না দেখলে কেউ বিশ্বাস করবে না। মেঘলা অনেক চেষ্টা করেও নাফিয়ানকে এড়াতে পারল না। সে যখন একটা টোটোতে গিয়ে বসলো, নাফিয়ান বিনা অনুমতিতেই তার পাশের সিটে জাঁকিয়ে বসলেন। মেঘলা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল, একটা কথাও বলল না। নাফিয়ান নিজেই নিজের মনে বকবক করতে করতে শুরু করলেন, জানো মেঘলা, আজ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তোমাদের বাড়িতে যাবই। বীরের সাথে একটু সময় কাটাবো। বাচ্চাটাকে আমারও খুব ভালো লাগে, যদিও জানি সে তোমার নিজের নয়। নাফিয়ান নিজেই নিজের মনে বকবক করতে শুরু করলেন। মেঘলা দাঁতে দাঁত চেপে বিরক্তি গিলে ফেলল। সে জানে এই লোকটা ভীষণ নাছোড়বান্দা। মাঝপথে চিৎকার চেঁচামেচি করলে পাড়ার লোকে অন্য কিছু ভাববে। টোটোটা যখন ফ্ল্যাটের গেটে এসে নামলো, নাফিয়ান বেশ বুক ফুলিয়ে মেঘলার পেছন পেছন লিফটে উঠলেন। তিনি মনে মনে খুব খুশি যে মেঘলা আজ তাকে বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছে। তার ধারণা এভাবেই একদিন সে মেঘলার মন পটিয়ে ছাড়বে। ফ্ল্যাটের কলিং বেল বাজতেই রাত্রি এসে দরজা খুলে দিল। কিন্তু মেঘলার সাথে এক পুরুষকে দেখে সে পাথরের মতো স্থির হয়ে গেল। রাত্রির চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে উঠল। নাফিয়ান অবশ্য রাত্রির এই আতঙ্কিত চাহনিকে গুরুত্ব দিলেন না। তিনি একগাল হেসে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে বললেন, হ্যাঁ, কি ব্যাপার, ভিতরে আসতে দেবে না? মেঘলা আর নাফিয়ান ড্রয়িং রুমে পা রাখতেই বেডরুম থেকে এক গম্ভীর পুরুষের কণ্ঠস্বর আর বাচ্চাদের খিলখিল হাসির শব্দ ভেসে এলো। নাফিয়ান একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো জানতো মেঘলা এখানে একা থাকে। মেঘলা নিজেও থমকে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এখনও এখানে রয়ে গেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই শঙ্কায় মেঘলা নাফিয়ানকে সোফায় বসতে বলে ধীর পায়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে মেঘলার চোখ ছানা বড়া। দেখলো আকাশ কেবল একটা ব্ল্যাক ট্রাউজার পরে উপর হয়ে মেঝেতে পুশ আপ দিচ্ছে, আর তার চওড়া পিঠের ওপর বীর আয়েশ করে বসে ঘোরা ঘোরা খেলছে। বীরের দুষ্টুমিতে তাল মিলাচ্ছে তার দুষ্ট পাপা। বীরের সাথে খেলনা নিয়ে মারামারি করে হেরে গিয়ে নিভা তখন রাত্রির কোলে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘলাকে দেখে বীর চিৎকার করে উঠল, মা আতো, তুমিও পাপাল বিতে বতো। পাপা আমাদের দুইজনকে নিয়ে পুশ আপ দিতে পারবে। মেঘলা আমতা আমতা করে বলল, না বাবা, তোমরা খেলো, মেয়ে মাত্র স্কুল থেকে ফিরলাম তো। মেঘলার গলার স্বর শুনে আকাশ এক ঝটকায় উঠে দাঁড়ালো। ঘামে ভেজা উজ্জ্বল শ্যামবর্ণ সুঠাম শরীর জিম করা বাইশেপগুলো রক ফুলে প্রকট হয়ে আছে। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামগুলো গলার খাজে এসে চিকচিক করছে। খালি গায়ে আকাশকে এত সামনাসামনি দেখে মেঘলা যেন পলক ফেলতে ভুলে গেল। তার দৃষ্টি স্থির হয়ে রইল আকাশের পেশিবহুল শরীরের ওপর। আকাশ মেঘলার এই মুগ্ধতা টের পেয়ে ঠোঁটের করে এক চিলতে বাঁকা হাসি ফোটালো। সে বীরের কান টিপে ফিসফিস করে বলল, কি রে কুদ্দুসের বাচ্চা, তোর মা মনে হয় আমাকে দেখে বেশ আকর্ষিত হচ্ছে। দেখছিস কেমন হাঁ করে তাকিয়ে আছে। কথাটা মেঘলার কানে পৌঁছাতে সে লজ্জায় রাঙা হয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু বীর সে তো ছাড়ার পাত্র নয়। সে বায়না ধরল, পাপা, তুমি আমাকে আর মাকে একটাতে কোলে নাও। নাও না পাপা। ছেলের আবদার আকাশের কাছে হুকুমের সমান। আর এখন তো মেঘলাকে ছুলে তার মনে সেই আগের মতো কোনো ভয় কাজ করে না। আকাশ মুহূর্তের মধ্যে এক হাতে বীরকে আর অন্য হাতে মেঘলাকে পাজাকোলা করে তুলে নিল। মেঘলা অপ্রস্তুত হয়ে টাল সামলাতে না পেরে আকাশের শক্ত ঘাড় জাপটে ধরল। আকাশের গায়ের তপ্ত নিঃশ্বাস মেঘলার কাঁধে লাগতে তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। বীর খিলখিল করে হেসে উঠল, পাপা মাকে কোলে নিয়েতে, পাপা মাকে কোলে নিয়েতে। সে তার ছোট্ট হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে মেঘলার পেটের ওপর হাত রেখে পরম তৃপ্তিতে হাসতে লাগলো। আকাশ এই অবস্থাতেই এক হাতে বীর আর অন্য হাতে মেঘলাকে নিয়ে ড্রয়িং রুমে গটগট করে বেরিয়ে এলো। মেঘলা আর্তনাদ করে উঠল, আকাশ, ছাড়ো আমায়, ড্রয়িং রুমে লোক আছে।
দয়া করে ওখানে যেও না। আকাশ ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো সোফায় একজন অপরিচিত পুরুষ বসে আছে। মুহূর্তের মধ্যে তার পুরুষালী অহংকার বোধ আর আভিজাত্য জেগে উঠল। সে মেঘলাকে আলতো করে নামিয়ে দিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। নাফিয়া নিজের চোখে দেখে নিয়েছে আকাশ কিভাবে মেঘলাকে পাজাকোলা করে বেডরুম থেকে বের হয়ে নিয়ে এলো। আকাশের সুঠাম দেহ আর ব্যক্তিত্ব দেখে নাফিয়ানের চোখ যেন কপালে উঠল। তার মনে হলো তার সামনে বীরের একটা বড় প্যাকেট দাঁড়িয়ে আছে, আর বীর হলো সেই প্যাকেটের ছোট সংস্করণ। মেঘলা লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আকাশের মনে মনে কিছুটা অপ্রস্তুত বোধ করলো। আকাশ নিজেকে সামলে নিয়ে বীরকে কোলে রেখেই সোফায় নাফিয়ানের পাশে বসলো। বীর নাফিয়ানকে দেখেই আধো আধো বলি আওড়ালো, পাপা ওটা না ফাফিয়ান আন্টেল। নাফিয়ান প্রচণ্ড বিরক্ত হলেন। এই এক পিচ্চি যে তাকে কোনোদিন ঠিক করে ডাকলো না। তবুও মুখে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলেন, বীর, এই যে ইনি তোমার কে হন? বীর এক মুহূর্ত দেরি না করে বুক ফুলিয়ে গর্বের সাথে বলল, তুমি দিনেতে পারো না, এটা আমার পাপা হয়। নাফিয়ানের মনে পড়ল মেঘলা তাকে বারবার বলেছিল বীর একদম তার পাপার মতোই দেখতে। আজ সচক্ষে এই বড় বীরকে দেখে নাফিয়ানের মুখটা ঠিক যেন এক ফাটা বেলুনের মতো চুপসে গেল। তার সব দম্ভ, সব সন্দেহ এক নিমিষে ধুলোয় মিশে গেল। রান্নাঘরের আড়াল থেকে এই দৃশ্যটা দেখে রাত্রি হাসতে হাসতে প্রায় কুটি কুটি হয়ে যাচ্ছে। আকাশ তখন শান্ত চোখে নাফিয়ানের দিকে তাকিয়ে তার ঠান্ডা গলার স্বরে জিজ্ঞেস করল, তা মিস্টার ফাফিয়ান, মেঘলার সাথে আপনার ঠিক কী প্রয়োজন? আকাশে সেই ভারী কণ্ঠস্বর আর চোখের চাহনিতে নাফিয়ান যেন ঘামতে শুরু করলেন। আকাশের গম্ভীর চাহনির সামনে নাফিয়ান সাহেবের অবস্থা তখন ছেড়ে দেমা কেঁদে বাচ্চি। বীরটাকে নাফিয়ান ডাকার পর নাফিয়ান সাহেব শুকনো একটা হাসি মুখে ঝুলিয়ে আমতা আমতা করে বললেন, আসলে আমি ফাফিয়ান না, আমার নাম নাফিয়ান। আকাশ এক মুহূর্ত দেরি না করে ভ্রু কুচকে পাথরের মতো ভারী গলায় বলল, আমার ছেলে যখন আপনাকে ফাফিয়ান বলেছে, তখন আজ থেকে আপনি ফাফিয়ানি। ওর কথাই শেষ কথা। আকাশের এমন ব্যক্তিত্বপূর্ণ আর ধারালো কথা শুনে নাফিয়ানের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। পরিস্থিতির চাপে পড়ে তিনি মিথ্যে বানিয়ে বললেন, আসলে এই রাস্তায় আমারও বাড়ি তো, তাই মেঘলা বলল আজ ওদের বাড়িতে এসে লাঞ্চ করতে, তাই আর না করতে পারলাম না। আকাশের চোখ এবার ওয়াশরুমের দরজার দিকে গেল। সে জানতো নাফিয়ান মিথ্যে বলছে, কিন্তু সে আজ হাঙ্গামা করতে চাইল না। বরং ঠোঁটের কোণে তাচ্ছিল্যর হাসি ফুটিয়ে গম্ভীর গলায় রাত্রিকে ডাক দিল, রাত্রি, আমাদের মেহমান ফাফিয়ান সাহেবকে খেতে দাও, যত্ন করে খাবো কিন্তু। রাত্রি রান্নাঘর থেকে মুখ চেপে হাসতে হাসতে বেরিয়ে এলো। নিভাকে সে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই আপদ বিদায় করতে সে তড়িঘড়ি টেবিল সাজাতে লাগলো। মেঘলা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আর চোখে দেখল নাফিয়ানের মুখটা ঠিক যেন পচা বেগুনের মতো কালো হয়ে আছে। আকাশ ডাইনিং টেবিলে বীরকে কোলে নিয়ে বসলো। বীরের দুষ্টমি তখন তুঙ্গে। সে পাপার প্লেট থেকে খাবার নিয়ে নাফিয়ানের দিকে তাকে ভেঙচি কাটছে। ফাফিয়ান আন্টেল, তুমি কাও পাপাই নেতে। নাফিয়ান সাহেবের গলায় যেন বিরিয়ানি আটকে যাচ্ছিল। সে কোনো মতে 2-1 গ্রাস মুখে দিয়ে থমথম পরিবেশটা সহ্য করলো। মেঘলাও এসে টেবিলে বসলো, কিন্তু নাফিয়ান আর ভুলেও মেঘলার চোখের দিকে তাকাতে পারলেন না। খাওয়া শেষ হতেই নাফিয়ান সাহেব চেয়ার ছেড়ে এক লাফে দাঁড়ালেন। ঘাম মুছতে মুছতে বললেন, আমার একটা জরুরি কাজ আছে, আমি আজ আসি। মেঘলা, আসি তাহলে। আকাশ প্লেট থেকে হাত না ধুয়েই শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। নাফিয়ান সাহেব যেন ফ্ল্যাটের দরজাটা খুঁজে পেয়ে জীবন ফিরে পেলেন। রাত্রি এবার ফেটে পড়ল হাসিতে। মেঘ, দেখলি লোকটা দশা? আকাশ ভাইয়ার এক ধমকেই লোকটা নিজের নাম ভুলে ফাফিয়ান হয়ে গেল। আকাশ শান্ত মনে বীরের মুখে বিরিয়ানির শেষ লোকমাটা তুলে দিয়ে বলল, ফাফিয়ানি হোক আর নাফিয়ানি হোক, এরপর থেকে আমার বউয়ের ছায়ার পাশে যেন ওকে আর না দেখে। মেঘলা মাথা নিচু করে হাসলো। আজ যেন অনেকদিন পর তার মনটা হালকা লাগছে। আকাশ যে তাকে আর বীরকে এভাবে আগলে রাখবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। নাফিয়ান বিদায় নেওয়ার পর ফ্ল্যাটের ভেতরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। রাত্রি তখন অন্য পাশে তখন বীরকে নিয়ে খুনসুটিতে ব্যস্ত। ড্রয়িং রুমের মাঝখানে মেঘলা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার কানে এখনও আকাশে সেই ভারী গলার প্রতিধ্বনি বাজছে। আকাশ সোফা থেকে উঠে ধীর পায়ে মেঘলার
একদম সামনে এসে দাঁড়ালো। মেঘলা চাইলো সরে যেতে, কিন্তু আকাশের ব্যক্তিত্বের এক প্রবল চুম্বনীয় টান তাকে যেন মাটির সাথে জমিয়ে দিল। আকাশ মেঘলার চোখের দিকে তীক্ষ্ণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, শোন মেঘলা, আচ্ছা দেখলাম তার যেন শেষবার হয়। এরপর আর কখনো যেন কোনো বাইরের ছেলের সাথে তোকে গল্প করতে না দেখি। মনে রাখ, তুই আমার ছেলের মা। আমার ছেলের মা যেন মায়ের মতোই থাকে, কোনো পরপুরুষের হাসির খোরাক যেন না হয়। আকাশের এই শাসনের সুরে মেঘলার ভিতরে একটা অভিমান দানা বেঁধে উঠল। সে মুখ তুলে সাহসের সাথে বলতে চাইল যে নাফিয়া নিজে থেকেই তার পেছনে লেগেছিল, কিন্তু আকাশের ওই পাথরের মতো কঠিন চাহনির সামনে কথাগুলো গলার কাছেই আটকে গেল। আকাশের এই অধিকারবোধ কি শুধুই বীরের মা হিসেবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুরনো কোনো না বলা টান? আকাশ অবশ্য উত্তরের অপেক্ষা করল না। সে গটগট করে বেডরুমের দিকে চলে গেল তার শার্টটা পরার জন্য। মেঘলা ডাইনিং টেবিলের ওপর হাত রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল আকাশ তাকে যতই দূরে ঠেলে দিক না কেন, তার ছায়াটা এখনও মেঘলার জীবনের প্রতিটি মোড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আকাশ এক ঝটকায় মেঘলার দিকে তাকালো। তার চোখে তখনও সেই তপ্ত চাউনি। সে গম্ভীর গলায় মেঘলাকে উদ্দেশ্য করে বলল, তোর ছেলেকেও রেডি করে দে, আমি বীরকে নিয়ে একটু বাইরে যাব। অনেকক্ষণ ধরে বায়না করছে ঘুরতে যাওয়ার জন্য। আর শোন, নিভা এখনো ঘুমাচ্ছে, ও উঠলে যেন একটু দেখে রাখিস, রাত্রে একা সব সামলাতে পারবে না। মেঘলা কিছু বলতে চাইল, কিন্তু আকাশের কণ্ঠস্বরে এমন এক অলিখিত আদেশ ছিল যে সে আর কথা বাড়ালো না। ওদিকে ঘুরতে যাওয়া আর পাপার গাড়ি, এই দুটো শব্দ কানে যাওয়া মাত্রই বীরের আনন্দ আর দেখে সে লাফালাফি শুরু করে দিল। পাপা, আমি তোমার তুন্দুল গালিতে তুলবো? সত্যি? আকাশ হাসলো, বীরের গলা টিপে দিয়ে বলল, হ্যাঁ রে বোদরার বাচ্চা, জলদি যা, মায়ের কাছ থেকে জামা পরে আয়। 10 মিনিটের মধ্যেই বীর তৈরি। আকাশ নিজে একটা সাদা লিনেন শার্ট আর ব্লু ডেনিম পরেছিল। বীরকেও ঠিক সেই একই কম্বিনেশনে সাজানো হয়েছে, সাদা রঙের ছোট্ট একটা শার্ট আর নীল রঙের ডেনিম প্যান্ট। শুধু তাই নয়, বীর বায়না ধরল সেই পাপার মতো চোখে কালো টান গ্লাস পরবে। একটা ছোট চশমা ওর চোখে পরিয়ে দিতে আয়নার সামনে দাঁড়িয়ে বীরের ভাব দেখে কে, ঠিক যেন আকাশের একটা ছোট্ট সংস্করণ। বাব্বাটা যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছিল, প্রতিবেশীরা হা করে তাকিয়ে রইল। বড় বীর আর ছোট বীরের এই যুগলবন্দি যেন রাজকীয় কোনো দৃশ্য। গাড়িতে উঠে বীর সামনের সিটে জাকিয়ে বসলো। আকাশ ড্রাইভ করছে আর বীরের বকবক শুরু হলো। পাপা, তোমার গালিতে এত ইট পিটে তোলে কেন? আমি বড় হয় এমন গালি চালাবো। আকাশ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মজা করে বলল, আগে তো বড় হও, হাত তো পৌঁছাবে না স্টিয়ারিংয়ে, চালাবে কি করে? বীর মুখটা গোমরা করে বলল, কেন পোতাবে না? আমি অনেক অনেক বাত্তাবো আর লম্বা হবো, তখন আমি মাকে আর নিভাকে নিয়ে ঘুরতে যাবো। আকাশ বাঁকা হাসলো। আচ্ছা, মাকে নিয়ে যাবে আর আমাকে বলছি নেবি না? বীর একটু ভেবে বলল, নিব তো। তুমি তো তখন ভুল হয়ে যাবে পাপা, তোমার দাঁত পড়ে যাবে, তখন আমি তোমাকে তরকারি লুকিয়ে কেটে দিব। আকাশ হেসে কুটি কুটি, বাজে ছেলে, বাপের দাঁত পড়ার আগে চকলেট খাওয়ার প্ল্যান করে ফেলেছিস? তা তো রয়েছে নিভা, তাকে কি খাওয়াবে? বীর খুব সিরিয়াস হয়ে উত্তর দিল, নিবাকে আমি আইসক্রিম কিনে দিব। পাপা, নিবা না অনেক সুন্দর, ও আমাকে বাইয়া বললে আমার খুব রাগ হয়। আমি ওকে বলো তোলে মেলা দেখাতে নিয়ে যাবো। আকাশ বীরের মাথায় হাত বুলিয়ে দিল। রক্তের টান যে কত তীব্র হতে পারে, বীরের প্রতিটি কথায় আকাশ তার টের পাচ্ছিল। সে ভাবল, যে ছেলেটা এতদিন তাকে চিনত না, সে আজ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বীরের এই আধো আধো বলি আর নিষ্পাপ আবদারগুলো আকাশের দীর্ঘদিনের জমাট বাঁধা অভিমানগুলোকে যেন তিল তিল করে গলিয়ে দিচ্ছিল। গাড়িটা যখন শহরের মেন রোডে পড়ল, বীর জানালার কাজ নামিয়ে বাইরে হাত বাড়িয়ে বাতাস অনুভব করতে লাগলো। আকাশের মনে হলো পৃথিবীর সমস্ত ঐশ্বর্য একদিকে আর তার এই ছোট্ট বীরের এক চিলতে হাসি অন্যদিকে। তবুও বীরের হাসিটাই বেশি দামি। গাড়ি কিছুটা এগোতেই বীরের মাথায় নতুন ভূত চাপল। সে এতক্ষণ জানালা দিয়ে বাইরে দেখছিল, হঠাৎ পাপার স্টিয়ারিং ঘোরানো দেখে তার খুব ইচ্ছে হলো হাত লাগাতে। সে আকাশের কোলের ওপর ওঠার জন্য ছটফট করতে করতে বলল,
পাপা আমি গাড়ি চালাবো, আমাকে দাও, আমি চালাতে পারি। আকাশ হেসে ফেলে বলল, আরে বাজে ছেলে, তুই তো এখনো স্টিয়ারিং ধরতেই পারবি না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, তখন তোর মা আমাকে আস্ত রাখবে না। কিন্তু বীর কি আর অত কথা শোনে? সে নাছর বান্দা, সে মুখ ফুলিয়ে গাল লাল করে বসে রইল। তার এক কথা, আমি চালাবো, তোমার এত সুন্দর গাড়ি আমি আজ চালাবই। অবশেষে ছেলের জেদের কাছে হার মানল আকাশ তালুকদার। সে গাড়িটা রাস্তার এক পাশে একটু স্লো করে বীরকে পাজাকোলা করে নিজের কোলের ওপর বসিয়ে নিল। বীরের ছোট্ট ছোট্ট দুহাত আকাশের বিশাল হাতের মুঠোয় বন্দি হলো। আকাশ স্টিয়ারিংটা আলতো করে ঘোরাচ্ছে, আর বীর ভাবছে সেই বুঝি পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করছে। তার মুখে তখন এক বিজয়ের হাসি। গাড়িটা যখন মোড়ের মাথায় পৌঁছালো, দেখা গেল রাস্তার মাঝখানে এক বিশাল জটলা। অনেক মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ চিৎকার করছে, আবার কেউ মোবাইল বের করে ভিডিও করছে। ভিড়ের কারণে রাস্তা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আকাশ বিরক্তির সাথে কপাল কুঁচকে নিল, বিড়বিড় করে বলল, এই এক সমস্যা এদেশের, ভোট আসার আগে হয়তো কোনো বড় নেতা এসেছে, নয়তো মিছিলে রাস্তা ব্লক করে রেখেছে। মানুষের সময়ের যে কোনো দাম নেই। বীর উৎসুক হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলো। তারপর পাপার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো, পাপা ওখানে কি হয়েছে? আবার এত লাখ কত মলে গেছে? আকাশ অবাক হয়ে বীরের দিকে তাকালো। রাক্ষস? তুই রাক্ষস কোথায় দেখলে? বীর খুব আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে বলল, তেন মা বলবো না, আগের দিন এখানে একটা পতা লাখ কত মলে গেছে। আকাশের মনে পড়ে গেল শফিকুলের কথা। মেঘলা নিশ্চয়ই বীরকে ভোলানোর জন্য শফিকুলকে রাক্ষস বলেছিল। আকাশের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে বীরের চিবুক নেড়ে দিয়ে বলল, হ্যাঁ রে বাব, ঠিকই বলেছিস, হয়তো আবার কোনো রাক্ষসের মরণ হয়েছে আজ। পৃথিবীতে তো রাক্ষসের অভাব নেই। রাস্তার জটলাটা ক্রমশ বাড়ছে। মানুষের ভিড় ঠেলে গাড়ি নিয়ে এগুলো অসম্ভব দেখে আকাশ জানালাটা দিয়ে মুখ বাড়িয়ে পাশের এক পথচারীকে বিরক্তির সাথে জিজ্ঞেস করলো, ভাই, এখানে কি হচ্ছে? রাস্তায় এভাবে আটকে রেখেছেন কেন সবাই? লোকটা মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আর বলবেন না ভাই, কলিযুগ আর কাকে বলে, একটা অল্প বয়সী মেয়েকে কারা যেন রেপ করে মেরে এখানে ফেলে রেখে গেছে নরপশুদের অত্যাচারে। মেয়েটার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই আকাশের শিরদাঁড়া দিয়ে একটা হিমশিল বয়ে গেল। তার ভেতরে রাগে আর ঘেন্নায় আগুন জ্বলে উঠল। পৃথিবীতে এখনো এমন জানোয়ার ঘুরে বেড়ায়। বীর তখনও তার পাপার কোলে। আকাশ এক মুহূর্ত দেরি না করে গাড়ি লক করে বীরকে পাজাকোলা করে কোলে নিয়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। সে দেখতে চায় কোন অভাগী আজ এই পাশবিকতার শিকার হয়েছে। কিন্তু ভিড় ঠেলে একদম সামনে গিয়ে আকাশ যা দেখল, তার জন্য সে স্বপ্নেও প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। পৃথিবীটা বনবন করে ঘুরতে লাগলো। সামনে ধুলোবালির স্তূপের উপর পড়ে আছে একটা নিথর দেহ, একটা ফুটফুটে মেয়ে, যার পরনের কাপড়গুলো অবিন্যস্ত। শরীরের প্রতিটি জায়গায় হিংস্র দাঁতের কামড়ের দাগ, নখের আঁচড়ে চামড়া উঠে গেছে। একতলা জমাট বাঁধা রক্ত তার গলার কাছে লিপটে আছে। মেয়েটার চোখ দুটো আধ বোঝা, যেন শেষ মুহূর্তেও সে আকাশপানে তাকিয়ে বিচার চেয়েছিল। কোনো দয়ালু পথচারী হয়তো নিজের চাদরটা দিয়ে মেয়েটার উলঙ্গ প্রায় শরীরটা ঢেকে দিয়েছে। আকাশের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। বুকের ভেতরটা যেন কেউ ধারালো কড়া দিয়ে চিরে দিচ্ছে। সে তো এই মুখটা চেনে। এই তো সেই আদরের মুখ, যে সকালে হেসে বিদায় নিয়েছিল। আকাশের চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। সে কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিনটা ঝাপসা হয়ে যাচ্ছে চোখের জলে। অনেক কষ্টে নম্বর টিপে রোদকে ফোন করলো সে। ওপাশ থেকে রোদের টনমনে গলা ভেসে এলো, হ্যাঁ ভাইয়া বলো। আকাশের স্বর জড়িয়ে যাচ্ছিল। সে পাথর চাপা গলায় জিজ্ঞেস করলো, রোদ, জ্যোৎস্না কি বাড়ি ফিরেছে? রোদের গলাটা একটু চিন্তিত শোনালো। না তো ভাইয়া, মা তো অনেকবার ফোন করলো, সুইচ অফ দেখাচ্ছে। ও তো এত দেরি করে না কোনোদিন, তাই আমি ওর কলেজের দিকেই যাচ্ছিলাম খোঁজ নিতে। কেন ভাইয়া, কিছু হয়েছে? আকাশের কলিজাটা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে কথা বলতে পারছে না। প্রতিটি শব্দ উচ্চারণ করতে তার মনে হচ্ছে কেউ তার ফুসফুস থেকে বাতাস কেড়ে নিচ্ছে।
সে শুধু অস্ফুট স্বরে জায়গাটার নামটা বলে লাইনটা কেটে দিল। বীর এতক্ষণ চুপচাপ ছিল। সে তার পাপার শরীরের কাঁপুনি অনুভব করছিল। ছোট মানুষ হলেও সে বুঝতে পারছিল তার শক্তপোক্ত পাপা আজ খুব ভেঙে পড়েছে। সে আকাশের কাঁধের উপর মাথা রেখে শক্ত করে গলাটা জড়িয়ে ধরল। বীরের চোখেও জল চিকচিক করছে। সে ঝাপসা চোখে ওই নিথর দেহটার দিকে তাকিয়ে পাপার কানে ফিসফিস করে বলল, আমি ওইটা দেখে অনেক কেঁদে দিলাম। পাপা, ওটা ওটা তো পুপি। ওটা আমার তন্না পুপি না পাপা। পুপি ঘুমিয়ে আতেন কেন পাপা? পুপির গায়ে এত লত্ত কেন? বীরের ওই টলটলে গলার প্রশ্নটা আকাশের বুকে তীরের মতো বিঁধল। আকাশ আর নিজেকে সামলাতে পারল না। বীরকে বুকে জড়িয়ে ধরে সে রাস্তার মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার আকাশ আজ সত্যি মেঘে ঢাকা পড়ে গেছে। যে মেঘ থেকে আজ শুধু রক্ত ঝরা বৃষ্টি নামবে। আকাশ যেন এক জ্যান্ত লাশে পাথরের মতো বসে পড়ল জ্যোৎস্নার নিথর দেহের সামনে। তার দুহাতে বীর শক্ত করে লেপ্টে আছে, কিন্তু আকাশের সমস্ত জগৎ তখন ওই ধুলোবালিতে পড়ে থাকা রক্তাক্ত মেয়েটার ওপর থমকে গেছে। সে টলতে টলতে একটা হাত বাড়িয়ে জ্যোৎস্নার বরফ শীতল কপালে রাখল। চলে জমাট বাঁধা রক্ত দেখে আকাশের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে ডুকরে কেঁদে উঠে অস্ফুট স্বরে বলতে লাগলো, জ্যোৎস্না, জ্যোৎস্না, দেখ না রে বোন, তোর আকাশ ভেয়ে এসেছে। তুই আমাকে ছোঁয়ার বাহানা করছিস। কতবার আমার শার্টের হাতে টেনে ধরতিস, কতবার আমার পাশে এসে বলতে চাইতিস। আজ দেখ, আমি নিচে তোর এত কাছাকাছি এসে বসেছি। একবার চোখ মেল না রে পাগলি, একবার তাকা আমার দিকে। আকাশের গলার আওয়াজ কান্নায় বুঝে আসছিল। সে জ্যোৎস্নার অবিন্যস্ত চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল, এত অভিমান কিসের তোর? আমি জানি আমি তোকে বকাবকি করতাম, তোকে এড়িয়ে চলতাম, তা বলে এইভাবে মুখ ফিরিয়ে থাকবে? একবার, শুধু একবার বল, কে তোকে অবস্থায় করেছে? কারা তোমার সাহস আমার বোনের গায়ে হাত দেয়? তুই শুধু একটা নাম বলছিস না, আমি নিজের হাতে ওই জানোয়ারদের কলিজা ছিঁড়ে আনবো। আকাশের প্রতিটি শব্দে যেন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যাচ্ছিল। চারপাশের উৎসুক জনতাও আজ এই পাথরসম পুরুষের বুক ফাটা আর্তনাদ দেখে চোখের জল মুছতে শুরু করেছে। আকাশ জ্যোৎস্নার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঘষতে লাগলো। যদি একটু উষ্ণতা ফেরে। জ্যোৎস্না, তুই তো খুব জেদি ছিল রে, এখন সে জেদ কোথায় গেল? একবার আকাশ ভাইয়া বলো ডাক দে, আমি তোকে আর বকবো না, তোকে যেখানে খুশি নিয়ে যাবো। ওরে আমার আদরের বোনটা, তুই এভাবে ধুলে পড়ে আছিস কেন? ওঠ না জ্যোৎস্না, ওঠ। বীর আকাশের কাঁধের মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কিছুই বুঝতে পারছে না, শুধু দেখছে তার পাপা আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আকাশ বীরকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরে জ্যোৎস্নার হাতটা ধরে বলতে লাগলো যে আকাশ কোনোদিন কারোর সামনে মাথা নত করেনি, আজ সে তার ছোট বোনের লাশের সামনে লুটিয়ে পড়ে ডুকরে কাঁদছে। সেদিন রাস্তার সেই ধুলোবালিতে এক ভাইয়ের হাহাকার যেন প্রমাণ দিচ্ছিল রক্তের সম্পর্কের চেয়েও বড় কোনো অদৃশ্য সুতো থাকে, যা ছিঁড়ে গেলে কলিজার ভেতরটা এভাবেই খা খা করে ওঠে। জ্যোৎস্না আর কথা বলেনি। সে তার সব অভিমান নিয়ে চিরকালের মতো এক না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। রোদের গাড়িটা যখন ঘটনাস্থলে পৌঁছালো, তখন চারিদিকে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ভিড় ঠেলে ভেতরে ঢোকার আগেই তার কানে এলো এক পরিচিত আর্তনাদ। তার শক্তপোক্ত আকাশ ভাইয়া এভাবে শিশুর মতো ডুকরে কাঁদছে। রোদের বুকটা দুরু দুরু কাঁদতে লাগলো। সে ভিড় ঠেলে কোনো মতে সামনে এগুতেই থমকে গেল। রোদের পা দুটো যেন মাটির সাথে গেঁথে গিয়েছিল। চারপাশে শত শত মানুষের ফিসফাস, পুলিশের বাঁশির শব্দ, সবকিছু তার কানে ঝাপসা হয়ে আসছিল। সে শুধু দেখতে পাচ্ছিল সামনে পড়ে থাকা সেই নিথর দেহটাকে, যার গায়ের সাদা চাদরটা রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। রোদ টলতে টলতে গিয়ে জ্যোৎস্নার পাশে হাঁটু গেড়ে বসলো। তার চোখ দিয়ে জল পড়ছে না, বরং এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করেছে। সে জ্যোৎস্নার হিমশীতল গালটা আলতো করে ছুঁয়ে অস্ফুট স্বরে বলতে লাগলো, জ্যোৎস্না, এই পাখি, তুই এভাবে ধুলোয় শুয়ে আছিস কেন রে? তোর না ধুলোবালি একদম সহ্য হতো না? একটু ধুলো লাগলে তুই সারা বাড়ি মাথায় তুলতিস, আর আজ এই নোংরা রাস্তায় তুই নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস? হোক না বোন, দেখ রোদ ভাই এসেছে। তুই তো বলতিস আমি চলে এলে তোর সব ভয় পালিয়ে যায়। আজকে না তোর ভয় ভাঙছে না।
রোদের গলাটা ধরে এলো। সে জ্যোৎস্নার অবিন্যস্ত হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকের কাছে চেপে ধরল। হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। রোদ ডুকরে কেঁদে উঠে বলল, তোর মনে আছে জ্যোৎস্না, ছোটবেলায় একবার তোকে পাড়ার কুকুর তাড়া করেছিল। তুই আমার পিঠের পেছনে লুকিয়ে আমার শার্টটা খামচে ধরেছিলি। আজ যখন ওই নরপশুরা তোকে ছিঁড়ে খাচ্ছিল, তখন কি তুই একবারও রোদ ভাইয়াকে ডাকিসনি? তুই কি একবারও ভাবিসনি তোর ভাইয়া তোকে এসে বাঁচাবে? আমি তোকে বাঁচাতে পারলাম না রে জ্যোৎস্না। আমি থাকতেও ওরা তোর শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, আর আমি কিছুই করতে পারলাম না।